আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখান থেকেই শুনছেন। আমরা গতকালকের জন্য আমি নিজে ব্যক্তিগতভাবে ক্ষমা প্রার্থনা করছি। কারণ মাত্র 15 মিনিটের একটি ভিডিও আপলোড করেছি এবং অনেকেরই আমি হয়তো সময় নষ্ট করছি। হ্যাঁ, ছোট, ছোট ভিডিওগুলো খণ্ড আকারে দিয়ে। যাই হোক, তবুও আমি জানি না আমার এই চ্যানেল কোথায় পৌঁছাবে বা আদৌ কি পৌঁছানো সম্ভব কিনা ভালো কোনো পজিশনে। যাই হোক, আমরা আজকে আমাদের পঞ্চম পর্ব আমরা পাঠ শুরু করছি। গর্ভধারণের তাৎপর্য। গর্ভধারণের সময় ব্যক্তির ভবিষ্যৎ বিকাশ ধারার উপর প্রভাব বিস্তারকারী 4টি গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত হয়ে যায়। জন্ম পরবর্তী বিকাশ ধারার উপর প্রতিটি বিষয় যে প্রভাব বিস্তার করে তা লক্ষ্য করলে কেন গর্ভধারণকে জীবনধারার সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে চিহ্নিত করা হবে তা বোঝা যায়। 1. বংশগত গুণাবলী। কোনো শিশু তার পূর্বপুরুষের যে গুণের উত্তরাধিকারী হবে তা গর্ভধারণের সময় নির্দিষ্ট হয়ে যাওয়া প্রথম গুরুত্বপূর্ণ ঘটনা। নিচে শিশুর বংশগত গুণাবলী অর্জনে মা বাবা এবং এদের পূর্বপুরুষের অবদান 2.1 নং চিত্রের সাহায্যে দেখানো হলো। গর্ভধারণের মাধ্যমে বংশগত গুণাবলী চিরজীবনের জন্য নির্দিষ্ট হয়ে যায় বলে এই মুহূর্তটি এত গুরুত্বপূর্ণ। মানে গর্ভধারণের মাধ্যমে বংশগত গুণাবলী চিরজীবনের জন্য নির্দিষ্ট হয়ে যায় বলে এই মুহূর্তটি এত গুরুত্বপূর্ণ। কিন্তু জন্মের পরে যদি বংশগত গুণাবলীর পরিবর্তন হতো তবে গর্ভধারণের গুরুত্ব অনেকখানি কমে যেত। গর্ভধারণ প্রক্রিয়ায় অর্জিত বংশগত বৈশিষ্ট্য দুভাবে পরবর্তী জীবনের বিকাশকে প্রভাবিত করে। প্রথমত, বংশগতির ধারা শিশুর বিকাশ ধারার সীমা নির্দিষ্ট করে দেয় এবং সে তার পূর্বপুরুষের ধারা অতিক্রম করতে পারে না। গর্ভকালীন পরিবেশ ও জন্ম পরবর্তী পরিবেশ শিশুর বৃদ্ধির অনুকূল হলে এবং পরবর্তীতে ব্যক্তি নিজস্ব বিকাশের উন্নতি সাধনে সচেষ্ট হলে বংশ পরম্পরায় প্রাপ্ত দৈহিক ও মানসিক গুণাবলীর চরম উৎকর্ষ সাধন করতে পারে, কিন্তু এর বেশি কিছু করতে পারে না। এ প্রসঙ্গে মন্টেগু বিশেষ জোর দিয়ে বলেছেন যে আমরা যখনই পরিবেশকে নিয়ন্ত্রণ করি তখন বংশগতির কিছুটা নিয়ন্ত্রণ করি বলা যায়। অন্যভাবে বলা যায় যে আমরা জীবনের যতটুকু উৎকর্ষ সাধন করব সেটি বংশগতি নির্ধারণ করে এবং কতটুকু অর্জন করেছি সেটি পরিবেশ নির্ধারণ করে। এখানে একটি চিত্র দেয়া আছে। সেই চিত্রটি যদি আমরা দেখি যে প্রত্যেক পুরুষ ও প্রত্যেক নারী জীবনের সূচনায় মাতা ও পিতার কাছ থেকে 23টি করে মোট 46টি ক্রোমোজোম লাভ করে। লাইনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা প্রয়োজন আরেকটু টেনে শুনে নেবেন। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি পিতামহ ও পিতামহী, যদি আমরা সেটা বাবার মা এবং বাবার বাবা এদের চিন্তা করি, তাহলে এদের কাছ থেকে আমার বাবা পেয়েছে হচ্ছে 23টি করে ক্রোমোজোম। মানে আমার পিতামহ এবং পিতামহী মানে আমার বাবার বাবা এবং বাবার মা এদের কাছ থেকে পেয়েছে 23টি করে ক্রোমোজোম। অপরদিকে আমার মায়ের দিকটাও যদি আমরা চিন্তা করি, আমার মায়ের যে বাবা এবং আমার মায়ের যে মা এদের কাছ থেকেও আমার মা ঠিক 23টি ক্রোমোজোম পেয়েছে। মানে আমি আমার নিজের মায়ের উদাহরণ দিয়েই আমি ধরছি। এবং পরবর্তীতে আমাদের এই পিতামাতা এবং তাদের থেকে আমরা যারা আছি এবং আমাদের পিতামাতা থেকে আমরা আবার পিতা থেকে 23টি এবং মাতা থেকে 23টি, এই 23টি ক্রোমোজোম মিলিয়ে আমরা কিন্তু আবার আরেকটি, মানে আমি নিজে আর কি সেই শিশু হয়েছিলাম। যাই হোক, এটা কিন্তু প্রতিটা মানুষের ক্ষেত্রেই সত্য। তাহলে আমরা দেখছি কি যে প্রত্যেক পুরুষ ও প্রত্যেক নারী জীবনের সূচনায় মাতা ও পিতার কাছ থেকে 23টি করে মোট 46টি ক্রোমোজোম লাভ করে, যার মাঝখানে পিতামহ ও পিতামহী থেকে 23টি যেটি কিনা পিতা লাভ করে এবং মাতামহ ও মাতামহী থেকে 23টি যেটি কিনা মাতা লাভ করে। যৌন সঙ্গমের সময় প্রত্যেকে নিজের দেহের ক্রোমোজোমের অর্ধেক সন্তানের দেহে সঞ্চারিত করে, যেটি বলছিলাম। তাহলে পিতা উৎপাদিত শুক্রকীটের সাহায্যে অর্ধেক ক্রোমোজোম সন্তানের দেহে সঞ্চারিত হয় এবং মা যদিও সন্তানের ধারক এবং ডিম্বাণুর পুষ্টি যোগায়, তবুও শিশুর বংশগতি নির্ধারণে মাতা ও পিতার অবদান সমান। তাহলে এই পিতার দিক থেকে 23টি এবং মাতার দিক থেকে 23টি, এই 46টি ক্রোমোজোম শিশুর বংশগতির নির্ধারক। তাহলে আমরা এই ছবিটি আমি প্রয়োজনে চেষ্টা করব কমেন্ট বক্সে সংযুক্ত করে দেওয়ার জন্য। বংশগত গুণাবলী অর্জনের দ্বিতীয় তাৎপর্য এই যে বংশগতভাবে পূর্বপুরুষের বৈশিষ্ট্য অর্জন একটি আকস্মিক ঘটনা। সন্তানের মধ্যে মা বাবা থেকে সঞ্চারিত ক্রোমোজোমের সংখ্যা আগে থেকে নির্দিষ্ট করার কোনো উপায় এখনও উদ্ভাবিত হয়নি। শেনফেল্ড এর মতে একটি নির্দিষ্ট ডিম্বাণু একটি নির্দিষ্ট শুক্রাণুর সাথে মিলিত হওয়ার ফলে পূর্বপুরুষের বৈশিষ্ট্য সম্পন্ন একটি বিশেষ শিশুর জন্ম হয়, যা কিনা 30 লক্ষ কোটি সংখ্যক মিলনের মধ্যে মাত্র একবার ক্রোমোজোমের এই নির্দিষ্ট মিলন সম্ভবপর। আচ্ছা, এখানে সংখ্যাটি যদি আপনাদের 30 লক্ষ কোটি কম মনে হয়ে থাকে তাহলে আমি বলি এখানে শূন্য আছে কয়টি? 3, 6, 9, 12, 14।
3-এর পরে 14টি শূন্য আছে, আপনারা একটু মিলিয়ে দেখবেন 3-এর পরে 14টি শূন্য, এটি কি 30 লক্ষ কোটি নাকি কত হয় আপনারা একটু দেখে নেবেন। যাই হোক, তাহলে এই 30 লক্ষ সংখ্যক মিলনের মধ্যে মাত্র একবার ক্রোমোজোমের এই নির্দিষ্ট মিলন সম্ভবপর হয়। আচ্ছা, 2 আমরা দেখব যে লিঙ্গ নির্ধারণ। গর্ভধারণের সাথে সাথে মেয়ে না ছেলে হবে তা নির্ধারিত হয়ে যাওয়া দ্বিতীয় গুরুত্বপূর্ণ ঘটনা। কোন ধরনের শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হয়েছে তার উপর নির্ভর করে ভ্রূণটি মেয়ে না ছেলেতে পরিণত হবে। পুরুষ জননকোষ অর্থাৎ শুক্রাশয়ে সমান সংখ্যা বিশিষ্ট 2 জাতীয় পরিপক্ক শুক্রাণু উৎপন্ন হয়। এক জাতীয় প্রতিটি শুক্রাণুতে 22টি সমরূপী জোড়া বিশিষ্ট ক্রোমোজোম ও একটি বড় আকারের এক্স ক্রোমোজোম থাকে। দ্বিতীয় শ্রেণীভুক্ত শুক্রাণুর অভ্যন্তরে 22টি সমরূপী জোড়া বিশিষ্ট ক্রোমোজোম ও একটি ছোট আকারের ওয়াই ক্রোমোজোম থাকে। এই এক্স এবং ওয়াই ক্রোমোজোমগুলো শিশুর লিঙ্গ নির্ধারণ করে। একটি পরিপক্ক ডিম্বাণুতে সবসময় একটি বড় আকৃতির ক্রোমোজোম থাকে। এক্স ক্রোমোজোম বহনকারী ডিম্বাণু ওয়াই ক্রোমোজোম বহনকারী শুক্রাণুর সাথে মিলিত হলে ভ্রূণটি ছেলে হয়, এক্স ওয়াই। আর যদি ডিম্বাণু ওয়াই ক্রোমোজোম বহনকারী শুক্রাণুর সাথে মিলিত হয় তবে ভ্রূণটি মেয়ে হবে, যেটি কিনা এক্স এবং এক্স। কিভাবে ছেলে ও মেয়ের উৎপত্তি হয় তা চিত্র 2.2 এর মধ্যে আমরা দেখব পরবর্তী পৃষ্ঠাতে। স্ত্রী ও পুরুষ জননকোষের মিলনের মাধ্যমে শিশুর লিঙ্গ নির্ধারণ হয়ে গেলে তা আর কোনোভাবেই পরিবর্তন করা যায় না। শিশুটি ছেলে অথবা মেয়ে যে ধরনের ব্যক্তি হিসেবে জন্মগ্রহণ করুক না কেন, তা তার আচরণ ও ব্যক্তিত্বকে সারা জীবন ধরে প্রভাবান্বিত করবে। শিশুর জীবনব্যাপী বিকাশের উপর লিঙ্গের গুরুত্বপূর্ণ ভূমিকার 3টি কারণ দেখতে পাওয়া যায়। প্রথম কারণটি হচ্ছে যে প্রত্যেক বয়সে মা বাবা, শিক্ষক মণ্ডলী, সমবয়স্ক সঙ্গী সাথী তথা গোটা সমাজ শিশুদের উপর উত্তরোত্তর চাপ সৃষ্টি করে যেন তারা নিজ নিজ লিঙ্গ অনুযায়ী ও বয়সোপযোগী মনোভাব এবং আচরণ বৈশিষ্ট্য অর্জন করতে পারে। যেসব শিশু সমজাতীয় শিশুদের উপযুক্ত সমাজ স্বীকৃত আচরণ ক্ষমতা অর্জন করতে পারে তারা সমাজের স্বীকৃতিও লাভ করে। অন্যদিকে যারা তা পারে না তারা সমালোচনার সম্মুখীন হয় এবং সমাজ তাদের উপেক্ষা করে। এখানে আমরা চিত্রের মধ্যে দেখছি যে পিতা সমান সংখ্যক 2 ধরনের শুক্রকীট উৎপন্ন করে, যেটি কিনা লিঙ্গ নির্ধারক একটি বড় ক্রোমোজোম এক্স এবং লিঙ্গ নির্ধারক একটি ক্ষুদ্রকায় ওয়াই ক্রোমোজোম, এবং মাতা এক জাতীয় লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম অর্থাৎ বড় এক্স সম্মিলিত ডিম্বাণু উৎপন্ন করে। উল্লেখ্য অন্যান্য 22টি ক্রোমোজোম সমরূপ বিশিষ্ট। যদি বড় এক্স বিশিষ্ট শুক্রকীট ডিম্বাণুতে প্রবেশ করে তবে অন্যান্য ক্রোমোজোমের মতো 2টি এক্স ক্রোমোজোম একটি জোড়ায় পরিণত হয় এবং যার ফলশ্রুতিতে একটি কন্যা সন্তান হয়। এবং যদি ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট শুক্রকীট ডিম্বাণুতে প্রবিষ্ট হয় তবে লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম সাদৃশ্যপূর্ণ হয় না, কিন্তু অন্যান্য ক্রোমোজোমগুলো সমরূপী হয়, যার ফলশ্রুতিতে এক্স এবং ওয়াই এর মিলনে একটি পুত্র সন্তান লাভ করে। দ্বিতীয় কারণটি হচ্ছে যে শিশুরা পরিবেশ থেকে যে অভিজ্ঞতা সঞ্চয় করে তাও নির্ভর করে শিশুটি ছেলে না মেয়ে সেই বৈশিষ্ট্যটির উপর। বাড়িতে, স্কুলে ও খেলার সঙ্গীদের কাছ থেকে শিশুরা মেয়ে অথবা ছেলেদের উপযোগী আচরণ শিখে থাকে। একটি ছেলে যদি শুধু মেয়েদের খেলা শেখে তবে বন্ধুরা তাকে মেয়েলি বা সিসি আখ্যা দেয়, এবং কোনো মেয়ে অধিকাংশ সময় যখন ছেলেদের খেলতে পছন্দ করে তখন তাকে গেছো বা পুরুষালী বা টম বয় বলা হয়। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে ছেলে অথবা মেয়ে হিসেবে শিশুর প্রতি মা বাবা ও অন্যান্য আত্মীয় স্বজনের মনোভাব। মা বাবা কোন জাতীয় সন্তান কামনা করেন সে সম্পর্কে অনুষ্ঠিত কিছু গবেষণায় দেখা গিয়েছে যে প্রথম সন্তান হিসেবে এখনও পুত্র সন্তানকে অধিকতর বাঞ্ছনীয় মনে করা হয়। পুত্র সন্তানের প্রতি এরকম প্রাধান্য দানের রীতি মা বাবার মনোভাবের উপর গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে, যা পরবর্তীকালে সন্তানটির প্রতি আচরণ ও তার সাথে তাদের সম্পর্কের প্রকৃতি নির্ধারণ করে। 3. সন্তানের সংখ্যা নির্ধারণ। গর্ভধারণের মুহূর্তে অথবা কিছুক্ষণের মধ্যে কয়টি শিশু জন্ম নেবে তা স্থির হয়ে যাওয়া তৃতীয় গুরুত্বপূর্ণ ঘটনা। প্রায় সব ক্ষেত্রে একবার একটি শিশুর জন্ম হলেও অনেক সময় একের অধিক শিশুরও জন্ম হতে পারে। মেরেডিথের পরিসংখ্যান অনুযায়ী প্রতি 80টি নবজাতকের মধ্যে একজোড়া যমজ এবং প্রতি 9,000-এর মধ্যে একবার একসাথে 3টি সন্তান বা ট্রিপলেটস এবং প্রতি 5,70,000-এর মধ্যে একবার একসাথে 4টি বা কোয়াড্রাপ্লেটস হবে বানানটি QUADRUPLETS সন্তানের জন্ম লক্ষ্য করা গিয়েছে।
গর্ভধারণের প্রাথমিক পর্যায়ে যখন কোষ বিভাজন অনুষ্ঠিত হয় তখন একটি শুক্রাণু ও একটি পরিপক্ক ডিম্বাণু মিলনের ফলে সৃষ্ট জাইগোট যদি 2 বা ততোধিক অংশে বিভক্ত না হয় তবে একটি সন্তান ভূমিষ্ঠ হবে। কিন্তু জাইগোটটি অজ্ঞাত কারণে যদি 2 বা ততোধিক অংশে বিভক্ত হয়ে যায় তবে এক জোড়া অভিন্ন যমজ বা আইডেন্টিক্যাল টুইনস অথবা এক ডিম্বজ ইউনিভুলার একত্রে জাত 3টি অভিন্ন সন্তান ট্রিপলেটস ও বহু সংখ্যক অভিন্ন সন্তানের জন্ম হতে পারে। যখন 2 অথবা 2 এর অধিক পরিপক্ক ডিম্বাণু একই সাথে দুটি ডিম্বকোষ থেকে নির্গত হয়ে দুটি ভিন্ন শুক্রাণুর সাথে মিলিত হয় তখন দ্বিডিম্বজ যমজ বা বায়োবুলার অথবা ভিন্ন যমজ ফ্র্যাটার্নাল অথবা ফ্র্যাটার্নাল হবে অথবা বহু সংখ্যক ভিন্ন শিশুর জন্ম হয়। দ্বিডিম্বজ যমজ সন্তানেরা 2 বা ততোধিক জাইগোট থেকে উৎপন্ন হয় এবং এ জাতীয় জাইগোটগুলোর ক্রোমোজোম এবং জিনস একরকম নয় বলে এই জাতীয় শিশুদের মানসিক এবং শারীরিক বৈশিষ্ট্য পার্থক্য বিদ্যমান। বিপরীতভাবে অভিন্ন যমজ অথবা এক ডিম্বজ বহু সংখ্যক যমজ সন্তান একটি জাইগোট থেকে সৃষ্টি হয় এদের মধ্যে ক্রোমোজোম ও জিনস একইভাবে বিন্যস্ত হয়। সেজন্য অভিন্ন যমজ শিশুরা সবসময় একজাতীয় হয় অর্থাৎ দুটি ছেলে নয়তো দুটি মেয়ে শিশু জন্মে। কিন্তু একজোড়া দ্বিডিম্বজ যমজ অথবা বহু সংখ্যক দ্বিডিম্বজ যমজ সন্তান একজাতীয় অথবা বিভিন্ন লিঙ্গ বিশিষ্ট হয়। আচ্ছা, তাহলে আমরা আপাতত এতটুকু পাঠ করলাম। আমরা আর একটু দেখব, কারণ বিকাশের উপর সন্তানের সংখ্যার প্রভাবটা কীরকম সেটা আমরা দেখব এবং প্রয়োজনে আরেকটু বেশিও আমরা চাইলে পড়তে পারি আজকে যেহেতু সময় আছে। যাই হোক, কথা না বাড়াই আমরা পরবর্তী পাঠে মনোযোগ করি। বিকাশের উপর সন্তানের সংখ্যার প্রভাব। একসাথে 3টি 4টি কিংবা আরও বেশি সংখ্যক সন্তান খুব কম জন্মগ্রহণ করে। আবার এ ধরনের শিশুদের মধ্যে জন্মের পরপরই দুটি অভিন্ন যমজের চেয়ে মৃত্যুর হার বেশি হওয়ায় বিকাশধারার উপর সন্তান সংখ্যার প্রভাব সম্বন্ধে যেসব গবেষণা হয়েছে সেগুলো এক জোড়া যমজ শিশুতে সীমাবদ্ধ। একসাথে ভূমিষ্ঠ বহু শিশুর উপর গবেষণা পরিচালনা অসম্ভব না হলেও এদের মৃত্যুর হার বেশি হওয়ায় এরকম জীবিত শিশু পাওয়া কষ্টকর। একসাথে 2টি সন্তান ভূমিষ্ঠ হলে বিকাশধারার উপর জন্মসংখ্যার যে প্রভাব পড়ে একসাথে 2 এর অধিক ভূমিষ্ঠ শিশুর ক্ষেত্রেও একই প্রভাব আরও ব্যাপক হয়। একটি শিশুর পরিবর্তে একের অধিক শিশু একসাথে ভূমিষ্ঠ হলে বংশগত গুণাবলী যে শুধু পৃথক হয় তা নয়, এদের ক্ষেত্রে গর্ভকালীন পরিবেশ, জন্ম পরবর্তী পরিবেশও আতুরকাল বহু সন্তানের চেয়ে পৃথক হয়ে থাকে। এই পার্থক্যের জন্য শিশুদের বিকাশধারা ও আচরণ প্রক্রিয়ায় ব্যক্তি স্বাতন্ত্র্য দেখা যায়। এছাড়াও এদের ব্যক্তিত্বও ভিন্ন হয়। গর্ভে একটি সন্তানের আবির্ভাবের ফলে মায়ের জরায়ুতে ভ্রূণের পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠিত হয়। গর্ভ পরিবেশে তার কোনো অংশীদার থাকে না। কাজে বহু সন্তান থেকে একটি সন্তানের অবস্থা সম্পূর্ণ স্বতন্ত্র। একইভাবে একটি সন্তানের সাথে বহু সংখ্যক সন্তানের জন্ম পরবর্তী পরিবেশ তুলনা করা যায়। একটি সন্তান ভূমিষ্ঠ হলে মায়ের সম্পূর্ণ মনোযোগ সন্তানটিতে কেন্দ্রীভূত হয়, কিন্তু একজোড়া অথবা বহু সংখ্যক সন্তান ভূমিষ্ঠ হলে এই মনোযোগ বিভক্ত হয়ে যায়। তাই দেখা যায় যে শৈশবে যখন ব্যক্তিত্বের ভিত্তি প্রতিষ্ঠিত হয়, একটি শিশুর চেয়ে একসাথে একের অধিক ভূমিষ্ঠ শিশুরা মায়ের পরিচর্যা অথবা মাতৃস্নেহ কম পায়। পরিণতি হিসেবে এরা নিজেদের অবহেলিত অথবা উপেক্ষিত মনে করে। অনেক মা বাবা, বিশেষত মা, ব্যক্তিগতভাবে মনে করেন যে একসাথে একের অধিক ভূমিষ্ঠ সন্তানের সবাইকে এক ধরনের পোশাক পরানো উচিত। এরা একই বন্ধুর সাথে মেলামেশা করবে এবং সবাই এক ধরনের খেলাধুলায় নিজেদের নিয়োজিত রাখবে। এক জাতীয় যমজ শিশু, বিশেষভাবে 2টি মেয়ে এবং 2টি ছেলে ভূমিষ্ঠ হলে তারা অনেক সময় উপরোক্ত ধারণা পোষণ করে। একদিকে এক ধরনের ব্যক্তি হিসেবে গড়ে ওঠার তাগিদ, অন্যদিকে ব্যক্তিত্বের অনন্যতা অর্জনের সুযোগ এসব শিশু নেই বলে ব্যক্তিত্ব এবং আচরণ ধারার উপর মা বাবার এরকম মনোভাব গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। যমজ শিশুদের বিশেষভাবে পরিলক্ষিত বৈশিষ্ট্যগুলোর সংক্ষিপ্ত বিবরণ নিচে দেয়া হলো। বিভিন্ন গবেষণায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যমজ শিশুদের বৈশিষ্ট্যাবলী নিচে বর্ণনা করা হলো। 1. বিলম্বিত বিকাশ। যমজ শিশুরা দৈহিক, মানসিক, পেশি সঞ্চালন এবং কথা বলার ক্ষেত্রে সমবয়স্ক সাধারণ একটি শিশুর তুলনায় অনেক পিছিয়ে। আচ্ছা, এখানে আরেকটি চিত্র আছে, আমি চেষ্টা করব এই চিত্রটিও যাতে কমেন্টে দিয়ে দেওয়া যায়। তারপরে দেখছি অনেক পিছিয়ে থাকে যে বিলম্বিত বিকাশ। যমজ শিশুরা দৈহিক, মানসিক, পেশি সঞ্চালন এবং কথা বলার ক্ষেত্রে সমবয়স্ক সাধারণ একটি শিশুর তুলনায় অনেক পিছিয়ে থাকে। পেশি সঞ্চালন এবং কথা বিকাশের পশ্চাৎপদতা দেখানো হলো। মস্তিষ্কের ক্ষতি অথবা নির্দিষ্ট সময়ের আগে জন্ম ইত্যাদি এই বিলম্বের কারণ হলেও অধিকাংশ ক্ষেত্রে মা বাবার অতিরিক্ত আগলে রাখার প্রবণতা বা ওভার প্রোটেক্টিভনেস শিশুর স্বাভাবিক বিকাশকে বিঘ্নিত করে। দৈহিক বিকাশ। প্রত্যেক বয়সে একটি শিশুর তুলনায় যমজ শিশুরা ক্ষুদ্রাকৃতির হয়।
9 মাস গর্ভকাল পূর্ণ না হতেই এ ধরনের অধিকাংশ শিশুর জন্ম হওয়ায় এরকম হয়। এসব শিশু একটি শিশুর চেয়ে মস্তিষ্কের মস্তিষ্কের ত্রুটি ও অন্যান্য দৈহিক বৈকল্যের শিকার বেশি হয় বলে গবেষণায় ধরা পড়েছে। 3. মানসিক বিকাশ। দ্বিডিম্বজ যমজ শিশুর চেয়ে অভিন্ন যমজদের মধ্যে বৃদ্ধ বয়স পর্যন্ত মানসিক ক্ষমতার সাদৃশ্য বেশি দেখা যায়। অভিন্ন যমজ শিশুদের মধ্যে সঙ্গীত এবং কলা প্রবণতার সাদৃশ্য বেশি হতে দেখা যায়। 4. সামাজিক বিকাশ। বড়দের দৃষ্টি আকর্ষণ করার জন্য যমজ শিশুদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব বিরাজ করে। এছাড়াও একে অন্যের কথাবার্তা ও আচরণ অনুকরণ করতে চেষ্টা করে এবং স্কুলে যাবার পূর্ব পর্যন্ত পরস্পরের সঙ্গী হতে চায়। বড় হওয়ার সাথে সাথে যখন যমজ শিশুদের মধ্যে পরিবারের অন্যান্য শিশুদের মতো প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতার মনোভাব গড়ে ওঠে, তখন যমজদের একজন নেতৃত্ব গ্রহণ করে এবং অন্যজনকে অনুসারী হতে বাধ্য করে। এর ফলে পরিবারের অন্যান্য ভাই বোন বা বহিরাগত শিশুদের সাথে তাদের সম্পর্ক বিঘ্নিত হয়। 5. ব্যক্তিত্বের বিকাশ। অনেক যমজ শিশুর পক্ষে আত্মপরিচয় পার্সোনাল আইডেন্টিটি নির্ধারণ কষ্টকর। এ ধরনের অসুবিধা বিশেষভাবে অভিন্ন যমজ এবং দ্বিডিম্বজ একজাতীয় যমজদের দুটি ছেলে অথবা দুটি মেয়ে মধ্যে বেশি দেখা যায়। একসাথে ভূমিষ্ঠ হওয়ার জন্য একে অন্যের ঘনিষ্ঠ সান্নিধ্য পায় এবং চেহারার সাদৃশ্য হেতু সবার মনোযোগ বেশি আকর্ষণ করে। এজন্য এদের মধ্যে আত্মসন্তুষ্টি ও আত্মবিকাশ জন্মে। 6. আচরণ সমস্যা। একই বয়সের একটি শিশুর চেয়ে যমজ শিশুদের মধ্যে আচরণের বৈকল্য বেশি হয়। গৃহে এবং গৃহের বাইরে অন্যান্যরা যমজ বিবেচনা করে এদের সাথে যে বিশেষ ধরনের আচরণ করে তার ফলে আচরণ বৈকল্য দেখা দেয় বলে অনেকে মনে করেন। কোনো কোনো গবেষণায় আবার অভিন্ন যমজদের চেয়ে দ্বিডিম্বজ শিশুদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার আচরণ ও আধিক্য আচরণ বৈকল্যের কারণ বলে মনে করা হয়। উল্লিখিত বিবরণ থেকে প্রতীয়মান হয় যে বৈশিষ্ট্যগুলো শুধু বংশগতির উপর নির্ভরশীল নয়, সামাজিক চাপ সৃষ্টিকারী পারিপার্শ্বিক বিষয় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যমজদের বিশদভাবে পর্যবেক্ষণ করে কচ নিম্নলিখিত মন্তব্য করেছেন। আমার মনে হয় একটি সন্তানের উপর জৈবিক ও সামাজিক বিষয়গুলো যেভাবে প্রভাব বিস্তার করে একাধিক সন্তান একসাথে জন্মগ্রহণ করলে সেভাবে করে না। যমজ শিশু জন্মানোর সুদূর প্রসারী ফলাফল। 70 দশক পর্যন্ত যমজ সন্তানদের উপর দীর্ঘমেয়াদী লঙ্গিচুডিনাল পদ্ধতি অবলম্বনে খুব কম গবেষণা হয়েছে। যতগুলো গবেষণা হয়েছে তাও 10 বছর বয়স্ক যমজদের মধ্যে সীমাবদ্ধ। এর চেয়ে বেশি বয়সের যমজদের নিয়ে এ ধরনের পদ্ধতিতে গবেষণা হয়নি। অবশ্য প্রস্থচ্ছেদ ক্রস সেকশনাল পদ্ধতি অবলম্বনে যমজদের সম্বন্ধে গবেষণার উল্লেখ সবসময় পাওয়া যায়। এসব গবেষণা থেকে যমজ শিশু জন্মানোর সুদূর প্রসারী ফলাফল সম্বন্ধে যা জানা যায় সে সম্পর্কে নিচে আলোচনা করা হলো। জন্মের পর সাধারণত একটি শিশুর তুলনায় যমজ শিশুদের দৈহিক বৃদ্ধির মন্থর গতি বয়ঃসন্ধির অনেক আগে অবসান হয় বলে জানা যায়। প্রথম ভূমিষ্ঠ যমজ সন্তানের শৈশব জুড়ে দৈহিক ও বুদ্ধিমত্তার পরিমাণ বৃদ্ধি পায় এবং তারা শিশুর সামাজিক পরিবেশে ভালোভাবে নিজেদের অভিযোজন করতে পারে। জন্মগ্রহণের সময় যেসব যমজ শিশুর আকৃতি ছোট থাকে তাদের এরকম বিলম্বিত বিকাশ অনেক দিন ধরে চলতে থাকে। এ ধরনের শিশুরা একজন আরেকজনের উপর সবসময় নির্ভরশীল হয়ে আবার একতরফাভাবে সবসময় বয়স্কদের উপর নির্ভর করার প্রবণতার জন্য স্কুলে যাবার পূর্ব পর্যন্ত সাধারণ শিশুর মতো সবার সাথে এরা সামাজিক সম্পর্ক বজায় রাখতে সক্ষম। যেসব যমজ শিশু গৃহে অবস্থান করতে পছন্দ করে তাদের চেয়ে যেসব শিশু দিনের বেলা শিশু পরিচর্যা প্রতিষ্ঠান অথবা এরকম অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যায় সেসব শিশু তাড়াতাড়ি পরমুখাপেক্ষিতা কাটিয়ে উঠতে পারে। কচ এর গবেষণায় দেখা দিয়েছে যে দ্বিডিম্বজ যমজ শিশু শৈশব ও বয়োবৃদ্ধির ধারায় পরিস্থিতির চাপের সম্মুখে অভিন্ন যমজদের চেয়ে বেশি সহজে নতি স্বীকার করে এবং একজন আরেকজনের সঙ্গ বঞ্চিত হয়। ভিন্ন এবং অভিন্ন যমজদের বাক্য গঠন বা পদবিন্যাস ক্ষমতা বিষয়ক একটি সমীক্ষায় দেখা গিয়েছে যে 5 বছর বয়সের মধ্যে এরা অন্যান্য ভাই বোনদের মতো একই রকম বাক্য গঠন ক্ষমতার অধিকারী। জন্মক্রমের গুরুত্ব। গর্ভে সন্তান আবির্ভাবের সাথে সাথে ভাই বোনদের মধ্যে নূতন অবস্থান নির্দিষ্ট হয়ে যাওয়া গর্ভধারণ প্রক্রিয়ায় চতুর্থ গুরুত্বপূর্ণ ঘটনা। জন্মের পর 1 বছর অথবা 2 বছরের মধ্যে জন্মক্রম অনুযায়ী পরিবারের নতুন শিশুটির অবস্থান পরিবর্তন হতে পারে, কিন্তু এরপর অবস্থান একরকম থাকে। যেমন কোনো পরিবারে যখন দ্বিতীয় সন্তান জন্মগ্রহণ করে তখন সে শিশুটি পরিবারের কচি শিশুর বা বেবি টু দ্য ফ্যামিলি মর্যাদা লাভ করে। 1 বছর কিংবা বেশ কয়েক বছরের জন্য সে পরিবারের শেষ সন্তান হয়ে থাকতে পারে, কিন্তু এরপর নতুন একটি ভাই অথবা বোন জন্মগ্রহণ করার সাথে সাথে শিশুটির জন্মকুল বদলে যায়। তখন সে পরিবারের কনিষ্ঠ সন্তান থেকে তৃতীয় সন্তানের মর্যাদা লাভ করে। জন্মক্রম পরিবর্তনের মাধ্যমে পরিবারের শিশুর অবস্থানের পরিবর্তন সাময়িকভাবে মানসিক বিপর্যয় ঘটিয়ে থাকলেও ছোট
খুব ছোট শিশু এ পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে সক্ষম। অনেক গবেষণায় দেখা গিয়েছে যে জন্মক্রম এককভাবে শিশুর ব্যক্তিত্ব ও আচরণকে প্রভাবান্বিত করে না। প্রত্যেক শিশুর জীবনে জন্মক্রম অনুযায়ী এমন কতকগুলো পরিস্থিতির উদ্ভব হয় যেগুলো শিশুর গুণাবলীকে প্রভাবান্বিত করে। যেমন পরিবারের একটি শিশু ব্যক্তি যে ধরনের আচরণ করে, তার প্রতি মা বাবা আত্মীয় স্বজন যে মনোভাব পোষণ করে, যে ব্যবহার করে ইত্যাদি সবগুলো বিষয় একত্রিত হয়ে ব্যক্তির জীবনকে প্রভাবান্বিত করে। আচরণের প্রকৃতি, অন্যের ব্যবহার ও মনোভাবের খুব কম পরিবর্তন হয়। ফলে ব্যক্তির আচরণ সৃষ্টির বিষয়গুলো উদ্দীপক হিসেবে ইন্ধন যোগায় এবং যে কোনো আচরণক্রমে স্থায়ী অভ্যাসে পরিণত হয়। ব্যক্তির জীবনে জন্মক্রমের কার্যকারিতা বর্ণনা প্রসঙ্গে ফোরার যে মন্তব্য করেছেন তার সারাংশ এখানে উল্লেখ করা হলো। একটি শিশু পরিবারের বিভিন্ন সদস্য এবং বৃহত্তর সমাজের সাথে নিজেকে কিভাবে সমন্বিত করবে তা পরিবারে তার অবস্থানের উপর নির্ভর করবে। পরিবারের ভাই বোন ও অন্যান্য সদস্যদের পারস্পরিকতার মধ্য দিয়ে নিজ নিজ চাহিদা আশাকাঙ্ক্ষা পূরণ করে এবং একজন অন্যজনকে প্রভাবিত করে। অতএব জন্মক্রম অনুযায়ী পরিবারে একজন ব্যক্তির অবস্থান জীবনব্যাপী তার আচরণ ধারায় স্থায়ী প্রভাব রাখে। পরিবারের প্রথম অথবা দ্বিতীয় সন্তানের জন্মক্রম কিভাবে শিশুটির বিকাশকে প্রভাবান্বিত করে সে সম্পর্কে বিগনার একটি মনোজ্ঞ উক্তি করেছেন। তার মতে একটি পরিবারের প্রথম সন্তান অন্যান্য ভাই বোনদের উপর আধিপত্য বিস্তার করতে সক্ষম, সেজন্য পারস্পরিকতার ক্ষেত্রে দ্বিতীয় সন্তান অনেক সময় অনুচরের বা স্যাটেলাইটের ভূমিকা পালন করে। জন্মক্রম অনুযায়ী শিশুদের আচরণের পরিপ্রেক্ষিতে সবচেয়ে সাধারণ বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ। প্রথম সন্তানের ক্ষেত্রে প্রথম সন্তানরা বয়স্ক ব্যক্তিদের সাথে মেলামেশা করার সুযোগ পায় এবং পরিবারের বিভিন্ন দায়িত্ব এদের পালন করতে হয় বলে এরা প্রাপ্তবয়স্ক ব্যক্তির মতো আচরণ করতে সক্ষম। খ, ছোট ভাই বোনদের সামনে প্রথম সন্তানকে আদর্শ প্রতিষ্ঠা করতে হয়, কিন্তু ছোট ভাই বোনদের পরিচর্যা করতে হয় বলে বড় ভাই বোন সাধারণত ক্ষোভ প্রকাশ করে। গ, সামাজিক প্রত্যাশা ও চাপের কাছে খুব বেশি নতি স্বীকার করতে হয়। সন্তান মা বাবার বাধ্য হবে, এই বাধ্যবাধকতা প্রথম সন্তানদের মেনে চলতে হয় বেশি। গ, পরিবারের দ্বিতীয় সন্তানদের আগমনে এদের প্রতি সবার মনোযোগ কমে যাওয়ায় প্রথম সন্তানরা ক্ষুব্ধ হয় এবং নিরাপত্তাহীনতায় ভোগে। ও, প্রথম সন্তানের প্রতি মা বাবা অতিরিক্ত রক্ষাকারী ওভার প্রোটেক্টিভ হন বলে এদের মধ্যে প্রভুত্ব ব্যঞ্জক মনোভাবের অভাব দেখা যায় এবং এরা কম আক্রমণাত্মক হয়। চ, পরিবারের দায়িত্ব পালন করার মাধ্যমে এদের মধ্যে নেতৃত্বসুলভ গুণের বিকাশ ঘটে, কিন্তু প্রায়ই নেতৃত্বসুলভ গুণালী কৃতিত্ব প্রতিষ্ঠার চেষ্টায় পর্যবসিত হয়। ছোট ভাই বোনদের পাশাপাশি নিজেদের ক্ষমতা জাহির করলে মা বাবার মনোযোগ বেশি আকর্ষণ করা যাবে, এই ধারণা এবং এদের নিয়ে মা বাবার অতিরিক্ত আশা ইত্যাদি কারণ প্রথম সন্তানকে কৃতিত্ব অর্জনে উদ্বুদ্ধ করে। জ, ছোট ভাই বোন জন্মানোর ফলে প্রথম সন্তানের মনে নিরাপত্তাহীনতা বোধের উদ্ভব এবং অন্যান্য ভাই বোনদের তুলনায় বেশি দায়িত্ব পালন করতে হয় ভেবে এদের মনে যে ক্ষোভের সঞ্চার হয় তাতে প্রথম সন্তানের মানসিক আনন্দ অনুভূতি নষ্ট হয়ে যায়। মধ্যম সন্তান। ক, মধ্যম সন্তান স্বাধীনতা বেশি পাওয়ায় স্বনির্ভর এবং দুঃসাহসী হয়। খ, বড় ভাই বোনদের সাথে এদের তুলনা করা হলে এরা ক্ষুব্ধ হতে পারে অথবা ভাই বোনদের সমকক্ষ হতে চেষ্টা করে। গ, বড় ভাই বোনদের যে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয় তাতে এরা ক্ষুব্ধ হয়। গহ, মা বাবার মনোযোগ আকর্ষণ করার জন্য মধ্যম সন্তানরা পারিবারিক নিয়ম ভঙ্গ করতে পারে অথবা ছোট ভাই বোনদের প্রতি মা বাবার মনোযোগ কেড়ে নেওয়ার চেষ্টাও করে। ও, যে ছোট ভাই বোন মা বাবার কাছে আদরণীয় তাদের উপর কর্তৃত্ব করা, বিদ্রুপ করা, তাদের হাস্যাস্পদ করা এমনকি আঘাত করার প্রবণতাও এদের মধ্যে জন্মাতে পারে। চ, পরিবারের প্রথম সন্তানদের তুলনায় মধ্যম সন্তানদের দায়িত্ব কম, এরকম ধারণা এদের মনে হীনমন্যতা সৃষ্টি করে। ফলস্বরূপ এদের মধ্যে নেতৃত্বসুলভ গুণ সৃষ্টি হতে পারে না। ছ, মা বাবার কাছে অনাদৃত হচ্ছে এরকম ধারণা এদের মনকে ভারাক্রান্ত করে রাখে। এই ধারণা অপর্যাপ্ত বোধ ও হীনমন্যতা বোধের উজ্জীবিত করার ফলে আচরণে বৈকল্য দেখা যায়। জ, মধ্যম সন্তানরা সঙ্গী লাভের উদ্দেশ্যে বাইরে বেশি ঘোরাঘুরি করে, এই জন্য প্রথম সন্তানদের চেয়ে মধ্যম সন্তানদের সামাজিক অভিযোজন উন্নত মানের হয়। কনিষ্ঠ সন্তান। কড়া নিয়ম শৃঙ্খলার অভাব এবং পরিবারের কাছ থেকে বেশি প্রশ্রয় পাওয়ার কনিষ্ঠ সন্তানরা জেদি হয় এবং অতিরিক্ত দাবি করে। খ, পরিবারে এদের স্থান দখল করার মতো ছোট কোনো শিশু না থাকায় খুব কমই এরা বিক্ষুব্ধ হয়, সেজন্য নিরাপত্তা বোধও এদের মধ্যে বেশি দেখা যায়। বড় ভাই বোনদের আক্রমণ থেকে মা বাবা এদের প্রায় সবসময় রক্ষা করেন, তাই এরা বেশি পরনির্ভরশীল এবং কম দায়িত্ববান হন। পরিবারের সবচেয়ে কনিষ্ঠ ও শেষ সন্তানদের কাছ থেকে মা বাবার প্রত্যাশা কম, সেজন্য এরা বেশি কৃতিত্ব অর্জন করতে চায় না অথবা উচ্চাকাঙ্ক্ষী হয় না। পরিবারের বাইরে অন্যান্যদের সাথে সুসম্পর্ক থাকলেও এবং জনপ্রিয়তা অর্জন করা সত্ত্বেও পারিবারিক দায়িত্ব পালন করতে অনিচ্ছুক হওয়ায় এরা সাধারণত কোনো দলের নেতা হতে পারে না। চ,
প্রথম জীবনে পরিবারের সবার কাছ থেকে মনোযোগ এবং অতিরিক্ত প্রশ্রয় পাওয়ায় এরা নিজেদের খুব সুখী মনে করে। জন্মক্রম শিশুর জীবনকে কতটুকু প্রভাবান্বিত করবে তা কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয় হচ্ছে শিশুটি ছেলে না মেয়ে এবং সে অনুযায়ী যে আচরণ করতে হবে সে সম্পর্কে তার মনোভাব। যেমন প্রথম সন্তান মেয়ে হলে পরিবারের সকলে আশা করে যে মেয়েটি বড় হয়ে ওঠার সাথে সাথে ঘর সংসার দেখাশোনা ও ছোট ভাই বোনদের যত্ন নিতে মাকে সাহায্য করবে। কিন্তু মেয়েটি যখন বুঝতে পারে যে পরিবারের ছেলেদের একদিকে খুব কম দায়িত্ব পালন করতে হয় অথচ অন্যদিকে স্বাধীনভাবে চলাফেরার যথেষ্ট অধিকার রয়েছে এবং বিশেষ সুযোগ সুবিধাও ছেলেরা ভোগ করতে সক্ষম, পক্ষান্তরে কিন্তু তার কোনো স্বাধীনতা নেই, তখন মেয়েটি পারিবারিক প্রত্যাশা প্রত্যাখ্যান করতে পারে। একটি দ্বিতীয় শেষ সন্তান ছেলে যখন বুঝতে পারে যে তার বড় বোনেরা যে সুযোগ সুবিধা পাচ্ছে তাকে সেরকম সুযোগ দেওয়া হচ্ছে না, তখন সে বড় বোনের যে সুযোগ সুবিধা পাচ্ছে তাকে সেরকম সুযোগ দেওয়া হচ্ছে না, তখন সে বড় বোনের শাসন বা বোস্ট মানতে অস্বীকার করে অথবা পরিবারের কচি শিশু বেবি টু দ্য ফ্যামিলি হয়ে থাকতে চায় না। কোনো ব্যক্তির জন্মক্রম অনুযায়ী নির্দিষ্ট আচরণ করতে পছন্দ করলেও সকলেই তা করে না। যেমন প্রথম সন্তান মা বাবার ইচ্ছা অনুযায়ী নিজেকে গড়ে তোলার ইচ্ছা পোষণ নাও করতে পারে অথবা তাদের প্রত্যাশা অনুযায়ী নিজেকে ছোটদের সামনে আদর্শ হিসেবে নাও তুলে ধরতে পারে। অন্যদিকে অনেক প্রথম সন্তান আবার ছোট ভাই বোনদের সামনে আদর্শ ভূমিকা পালন করে ব্যক্তিগত সন্তুষ্টি লাভ করে। জন্মক্রমের দীর্ঘস্থায়ী প্রভাব। ভিন্ন ভিন্ন জন্মক্রমের প্রভাব সম্বন্ধে দীর্ঘায়িত পদ্ধতিতে অনুষ্ঠিত গবেষণার সংখ্যা খুব কম। সংখ্যায় অল্প হলেও ভিন্ন ভিন্ন জন্মক্রমের অধিকারী বালক বালিকা, তরুণ ও যুবকদের উপর প্রতিষ্ঠিত কয়েকটি গবেষণায় জন্মক্রম জীবনব্যাপী ব্যক্তিগত ও সামাজিক অভিযোজনের উপর কীভাবে সার্বক্ষণিক প্রভাব বিস্তার করে তার প্রমাণ পাওয়া যায়। প্রথম সন্তানরা যে পরবর্তী সন্তানের চেয়ে বেশি বুদ্ধিমান ও বেশি কৃতিত্ব অর্জনে সক্ষম কয়েকটি গবেষণায় তার যথেষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে। কিন্তু জন্মক্রম অনুযায়ী গুণাবলীর পার্থক্য যে বংশগতের পার্থক্য নয়, বরঞ্চ বুদ্ধিমত্তা বিকাশের উপযুক্ত ভিন্ন ভিন্ন পরিবেশে প্রতিপালিত হওয়ার প্রথম ও পরবর্তী সন্তানদের গুণাবলী পৃথক হয়, তার কোনো গবেষণাভিত্তিক প্রমাণ নেই বললেই চলে। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে প্রথম সন্তানদের বুদ্ধি বিকাশের জন্য পরবর্তী সন্তানদের চেয়ে যে শুধু বেশি উদ্দীপিত করা হয় তা নয়, এরা যাতে স্কুল এবং কলেজেও নিজস্ব মেধার উৎকর্ষ সাধনে সক্ষম হয় সেই জন্য কাঙ্ক্ষিত সুযোগও বেশি পায়। জ্যাজুঙ্ক বানানটা আমি বলে দিচ্ছি ZAZUNC, তার গবেষণার ফলাফল ব্যাখ্যা করে বলেছেন যে মা বাবা ও মনোবিজ্ঞানীরা সবসময় মনে করেন যে প্রথম সন্তানরা বিশেষ গুণের অধিকারী, অতএব এরা পরবর্তী সন্তান থেকে স্বতন্ত্র। সবাই সেজন্য প্রথম সন্তানদের বুদ্ধি বিকাশের উপযুক্ত সুযোগ পরবর্তী সন্তানদের চেয়ে বেশি দান করেন এবং সবসময় উদ্দীপনাময় পরিবেশে ব্যবস্থা করেন। প্রথম সন্তানদের প্রতি সবার বিশেষ মনোযোগ ও সুযোগ সুবিধা দানের ফলে স্কুল জীবনের সূচনা থেকেই এদের মধ্যে পরবর্তী সন্তানদের তুলনায় বেশি নেতৃত্বের প্রবণতা লক্ষ্য করা যায়। অন্যদিকে মা বাবা এদের প্রতি অতিরিক্ত আগলে রাখার বা ওভার প্রোটেক্টিভ মনোভাব ও স্বাস্থ্য সম্পর্কে উদ্বেগ বুঝতে পেরে এরা পরবর্তী সন্তানদের তুলনায় নিজেদের স্বাস্থ্য সম্পর্কে বেশি যত্নবান হয় এবং ঘন ঘন চিকিৎসকের পরামর্শ নেয়। আরও দেখা গেছে যে প্রথম সন্তানরা অতিরিক্ত সাবধানী শিশু ও যুবক হিসেবে পরবর্তী সন্তানদের তুলনায় বিপদের ঝুঁকি কম নিতে পারে। পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে বিদ্যমান সম্পর্কের উপর সন্তানের জন্মক্রমের প্রভাব বিষয়ক কোনো গবেষণায় দেখা গেছে যে যেসব স্বামী পরিবারের প্রথম সন্তান এবং যাদের ছোট বোন আছে, স্ত্রীর সাথে সেসব স্বামী উন্নত মানের সম্পর্ক প্রতিষ্ঠা করতে সক্ষম। কিন্তু যে স্বামী পরিবারের কনিষ্ঠ সন্তান ও বড় বোন আছে এবং স্ত্রী শৈশবে ছোট ভাই বোনদের পরিচর্যা করতে গিয়ে সবার উপর কর্তৃত্ব করেছে, তাদের মধ্যে সুসম্পর্কের অভাব দেখা যায়, প্রায়ই এদের বিচ্ছেদ বেশি হতে দেখা যায়। বিপরীতভাবে যেসব স্বামী প্রথম সন্তান হিসেবে ছোটবেলা থেকেই পারিবারিক দায়িত্ব গ্রহণ করতে শিখেছে, বৈবাহিক জীবনে সেসব দম্পতি ভালোভাবে অভিযোজন করতে সক্ষম। আমরা আপাতত এখানেই থামছি। অনেকেই আমাকে গালিগালাজ করবেন, আমি বিশেষ দুজনের নাম স্মরণ করতে চাই। তুহিনদা এবং আরেকজন আছে বইপোকা, এরা দুইজনই অতিরিক্ত বিরক্ত আমার প্রতি। আমি জানি যে আমি কেন অনেক বড় বড় ভিডিওগুলো আমি করছি না। আমি বারেই দাদা আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ একটু, আমি চাচ্ছি আর কি যে যাতে এরা অন্যান্য যারা আছে বই পড়ার প্রতি আকৃষ্ট না, তারা যাতে অন্তত আকৃষ্ট হয় অন্তত বই পাঠের প্রতি। প্লিজ দাদা, এতটুকু আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি। আপনারা দয়া করে আমাকে গালিগালাজ করবেন না। তবে সমস্যা নেই, আপনাদের গালিগালাজ শিক্ষিত মানুষের গালিগালাজ শুনতেও খারাপ লাগে না, ভালো লাগে। মনে করেন আপনারা আমার যা মন চায় আপনি করেন, আমার কোনো সমস্যা নেই দাদা। কিন্তু প্লিজ দাদা একটু বোঝার চেষ্টা করেন এবং আমি আপনার মন্তব্য আশা করছি যে আমার এই পাঠগুলো সম্বন্ধে আপনি কি শুনতে পাচ্ছেন কি না, বা আপনার মন্তব্যটা কি। যাই হোক, অনেকেই আছেন যারা শুভাকাঙ্ক্ষী, আমি দেখতে পাচ্ছি অনেকেই ভিডিওটা লাইক করছেন, কমেন্ট করছেন, চ্যানেলে সাবস্ক্রাইবও করছেন। আমি আপনাদের প্রতি আরও বিনীতভাবে অনুরোধ করব যাতে আপনারা আরেকটু
মানে দ্রুত আর কি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো যাতে করেন এবং আমার যাতে অন্তত ভালো হয়। এবং আমি এই বইটি মূলত আমি আমাদের দেশের প্রতিটা পরিবারের জন্য, প্রতিটা পরিবারের সদস্যদের জন্য, একটা শিশুর জন্য, একটা মায়ের জন্য, একটা বাবার জন্য, একটা ভাইয়ের জন্য, একটা বোনের জন্য, আমি সবার জন্য চিন্তা করে আমি অন্তত এই বিকাশ মনোবিজ্ঞান বইটা হাতে দিয়েছি। যদিও আমি এখন পর্যন্ত মাত্র ৭৩ পৃষ্ঠার মতো পাঠ করতে সক্ষম হয়েছি, আরও আমার প্রায় বাকি আছে ৩০০ পৃষ্ঠার মতো, কিন্তু আমি আশা করছি আমি সম্পূর্ণ করব। এবং আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন, আমি চাচ্ছি মোটামুটি একটু কন্টিনিউ ভিডিও দিতে, কারণ বেশ কিছুদিন দেরি হয়ে গিয়েছে, যার জন্য আমি শর্ট শর্ট ভিডিও হলো চেষ্টা করছি প্রতিদিন দিতে। তবে হয়তো আগামী শুক্র শনি আমি দিতে পারবো না। যাই হোক, আবার আমার সামনে একটু পরীক্ষাও আছে, যার জন্য আমি আপনাদের কাছে পূর্বেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং আমি আপনাদের কাছে এতটুকু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবের এতটুকু আশা প্রার্থনা করছি। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য ভালোবাসা ও শুভকামনা থাকবে। এবং আমরা পরবর্তী অধ্যায়ে দেখব যে গর্ভকালীন বিকাশের বিভিন্ন পর্যায়ে। এই পাঠটি আমি কেন করছি না সেটা আপনারা পরবর্তী পাঠ করলেই বুঝতে পারবেন যে আমি কেন এই পাঠটি আপাতত এখানে থামাচ্ছি। তাহলে আমরা দেখব পরবর্তীতে গর্ভকালীন বিকাশের বিভিন্ন পর্যায়, মানে একটা মায়ের গর্ভাবস্থায় শিশুর কীরকমভাবে বিকাশ হয় সেই দিনগুলো সম্বন্ধে আমরা আলোচনা করব। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য ভালোবাসা ও শুভকামনা, এবং সবাই সাবধানে থাকেন।